আমার আলাদিন। পর্ব সংখ্যা ৯। ইউ জরিনার আম্মা সকিনা, কত বড় সাহস তোর! মুখে গু পড়বে তোর। মুরগির জামায় মোরগের পাতলা পাতলা গু। সুগন্ধা বিপরীতে নিজের লম্বা চুল একটা ঝটকা দিয়ে আবার উল্টো ঘুরে গেল, যেন সাইবান এক প্রকার তার মালিক নয়, বরং নগণ্য কোনো অস্তিত্ব। এই বাড়ির সবারই মাথায় সমস্যা, ইরাম ভাবল মনে মনে। তবে তাদের ঝগড়াঝাটি স্থায়ী হওয়ার সুযোগ পেল না। খোলা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন সামিয়া, হাতে এক গাদা ব্যাগপত্র। তার অনুসরণে করিম। ওই লোকটার হাতেও মাথায় কাঁধে ব্যাগ ঝুলছে। শপিং করে এসেছে স্পষ্ট। দ্রুত পত্রিকা করলো ইরাম। হুট করে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিয়ে বলল, ধরো তো একটু। ছিটকে দূরে সরে গেল সাইবান। ইস সি! ইজান ছোট্ট মুখটা ঘুরিয়ে জিভ বের করে সাইবানের দিকে ডাগর ডাগর চোখে চেয়ে রইল। ওই বড় বড় টলমলে জীবন্ত দিঘির ন্যায় দৃষ্টি দেখে একটি শক্ত ঢোক গিলল সাইবান। ইয়া আল্লাহ, তুমি রহম করো। ও মাবুদ, শক্তি দাও, ধৈর্য দাও, টাকা দাও। কাপা কাপা দু হাতে বাড়িয়ে ইজানের কাঁথায় মরানো ছোট্ট শরীরটা কোনো মতে সাইবান ধরেছে কিনা ধরেনি। ইরাম ছুটে চলে গেল সামিয়ার কাছে। আর চোখে সেদিকে চেয়ে সাইবান দৃষ্টি ফেলালো দু হাতে টান টান করে শরীরের থেকে এক হাত দূরে ধরে রাখা ইজানের দিকে। শক্ত একটি ঢোক গিলল সে। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল তার। যে কোনো মুহূর্তে প্যানিক অ্যাটাক করতে পারে। ইজানের কাদার মতো নরম শরীরটা বুঝি তার বিশাল দু হাতের আঙুলের ভাগ গলে পড়ে যাবে। মাথা কাঁধ করে বাচ্চাটার চোখে চোখ রাখলো সাইবান। অদ্ভুতভাবে ইজান একটুও কাঁদল না, বরং সাইবানকে নকল করে নিজের ছোট্ট মাথাটাও কাত করলো। আঙুল চুষতে চুষতে তাকিয়ে রইল গোল গোল চোখে। আপনি আঙুল খাচ্ছেন কেন? নিয়মিত নিজের মায়ের মাথা ঠাকাবেন? সাইবানের কণ্ঠে ইজান দু পা নেড়ে সামান্য ঝটকা দিয়ে উঠল। ফোকলা দাঁতের মারি দেখিয়ে হাসলো নাকি বিদ্রুপ করলো বোঝা দেয়। আর একটু হলে সাইবান তাকে ফেলেই দিচ্ছিল, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তার হাত দুটো ইজানকে কাছে টেনে বুকের উপর রাখলো। শার্টের বোতাম খোলা থাকায় তার তপ্ত ত্বকের সরাসরি স্পষ্ট। ইজান গুটি গুটি দিয়ে একদম বুকের সঙ্গে লেপটে গেল। ভ্রু উঁচু হলো সাইবানের। মহা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নিজের বুকে ঠেকিয়ে রাখা নগণ্য প্রায় অস্তিত্বটিকে। তার হাতের তালু ইজানের সমস্ত পিঠের সমান। বিষয়টা একসঙ্গে বিস্ময়কর এবং উপভোগ্য। এত ছোট মানুষ হয়? এত জ্যান্ত একটা পুতুল। মুচকি হাসি ফুটল সাইবানের ঠোঁটে। অজান্তেই দুই পা নাড়িয়ে ইজান সমেত শরীর দোলাতে দোলাতে সে টিভির কাছে গিয়ে দাঁড়ালো। তখনও বাচ্চাদের গানটা বেজে চলেছে, অথচ ইজানের ওই গানের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। সে সাইবানের বুকের মাঝে কিলবিল করে যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন মানুষ, চিনছে তার মস্তিষ্ক। বাচ্চা ফিল্টার তোর পছন্দ না? তাহলে কি পছন্দ? বেলি ড্যান্স দেখবি? ইয়া! মৃদু একটা শব্দ করে কৌতূহলী চেহারায় ফ্যাল করে চেয়ে রইল ইজান। সাইবান অন্য হাতে ধরা রিমোটটা দিয়ে গানটা বদলে আগের গানে ফিরে গেল। সমস্ত লিভিং রুমে বেজে উঠল, থোড়ি ফুসরাত ভি মেরি জাত কাবি বাহকো দিজিয়ে, আজ কি রাত মজা হুসকা আঁখো চে নীলিজে। অদ্ভুত হলেও সত্য, গানের বিটের সঙ্গে সঙ্গে ইজান চোখ ঘুরিয়ে টিভির পর্দার দিকে তাকালো। চোখ মুখে একটি নিদারুণ আকর্ষণ ফুটল তার। ছোট্ট শরীরটা মিউজিকের তালে তালে নড়ে উঠল। মাথাটা ঝুলিয়ে ঝুলিয়ে ইজান ছোট্ট হাত দুখানা নাড়তে লাগলো। আইয়া আ! বিরাট এক তির্যক হাসিতে ছেয়ে গেল সাইবানের সমস্ত মুখমণ্ডল। তুই তো মেরে সেবি বাড়া কামিনা নিকনা ইয়াজ। জিও মামা, আই নাচিন, ইয়ে ইয়ে, উই উই। এক হাতে ইজানকে ধরে রেখে আরেক হাত ঘুরিয়ে ঘুরিয়ে লাফাতে লাগলো সাইবান। তার ভয় ডর সব ভেঙে গিয়েছে। সামিয়া আর ইরাম দুজনে তখন সবেমাত্র কথা বলতে বলতে রুমের মাঝখানে এসে পৌঁছেছে। সামনে বিপজ্জনক দৃশ্য দেখে আটকে উঠল ইরাম। সামিয়ার হাত থেকে যে শপিং ব্যাগগুলো সে সাহায্য করার উদ্দেশ্যে নিজের হাতে নিয়েছিল, সেগুলো ঝরঝর করে পড়ে গেল মেঝেতে। উদ্দাম লাফিয়ে চলেছে সাইবান, সিটি বাজাতে বাজাতে। তার বুকে লেপ্টে থাকা ইজান একটা হাত আঁকড়ে ধরে দ্বন্দ্বহীন মারি দেখিয়ে হাসতে হাসতে অতি উৎসাহ নিয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। আলাদিন! ইরাম শঙ্কায় ছুটে যেতে নিল, কিন্তু পিছন থেকে সামিয়া তার একটা হাত আঁকড়ে ধরে ফেললেন। আটকাস না, বন্ডিং হতে দে।
দ্বিধায় থেমে গেল ইরাম। বিচলিত দৃষ্টিতে সামিয়ার দিকে ফিরে তাকালো। মুচকি হেসে তিনি আশ্বাস দিলেন, চিন্তা করিস না, আমার সাইবান অতটাও কেয়ারলেস না। যেন সামিয়ার উক্তিতে কটূক্তি করতেই তৎক্ষণাৎ সাইবানের ভয়ঙ্কর রকমের আর্তনাদ ভেসে এলো। ইয়া থু, হেগে দিয়েছে, ফারাক্কাবাদ ফুলে হেগে ভাসিয়ে দিয়েছে পটলাটা। ইয়া! ঝট করে মাথা ঘুরিয়ে ইরাম এবং সামিয়া দুজনই দেখলেন ইজানকে জড়ানো কথাটা ভিজে আছে। সাইবানের খোলা বুকের উপর জলজল করছে বাদামি বর্ণের তরল মানব শিশু বর্জ্য। টলে উঠল সাইবান। ইরাম আর থামতে পারল না। দৌড়ে গিয়ে কাঁথা সমেত ইজানকে নিজের কোলে তুলে নিল। কিন্তু তৎক্ষণাৎ কাজ যা হওয়ার হয়ে গিয়েছে। সাইবান টিভি ক্যাবিনেট আঁকড়ে ধরে নিজের পতন ঠেকাতে। চেহারাটা বিকৃত হয়ে গেল তার ঘৃণায়। সরি, একটু আগেই দুধ খেয়েছি তো তাই। হাতের কাছে কিছু না পেয়ে নিজের গলার ওড়নাটা দিয়েই সাইবানের বুক মুছতে লাগলো ইরাম। কাপড়টা টেনে নিয়ে নিজের শরীর ঘষতে ঘষতে লাল টকটকে বানিয়ে সাইবান খেকিয়ে উঠল। পটলার ঘরের পটলা, ফরজ নফল ওয়াজিব সব গোসল দিতে হবে আমাকে, দেখিস। আর যদি তোকে কোলে সবকিছু ফেলে মুখ চেপে ধরে ছুটতে ছুটতে সাইবান 2 তলায় উঠে গেল। সেখানে করিডোরে বেসিং আছে। দূর থেকেও তার বমি করার শব্দ ভেসে আসতে লাগলো স্পষ্ট। ঝড় একটু শান্ত হতেই সামিয়ার অট্টহাসির শব্দ ভেসে এলো। আমার নাতি একদম বাপের উপরে গিয়েছে জানিস। সাইবানের বাবা যখন ওকে প্রথম কোলে তুললো, ফিসু করে লোকটার জামা কাপড় ভাসিয়ে দিয়েছিল। লোকটার মুখে ঢুকে গিয়েছিল হাই খোদা। এরপর 10 দিন সাইবানকে কোলে নেয়নি আর। ইরাম এত সবকিছুর মাঝে হাসবে নাকি আফসোস করবে বুঝতে পারল না। কিন্তু বুকের ভেতর ভর করা উষ্ণতাটা তাকে বুঝিয়ে দিল বহুদিন বাদে সে একটুখানি সুখ সুখ অনুভব টের পাচ্ছে। পরদিন সকালে ইরামের ঘুম ভাঙল মৃদু গোলযোগের কারণে। বিছানায় শটান হয়ে বসলো সে। ঘড়ির দিকে তাকালো। সকাল 9:30 বাজে। ইজান গতকাল রাতে অনেকবার জেগে উঠেছে। তার যত্ন নিতে নিতে ভোরের দিকে ঘুমানোর সুযোগ পেয়েছে ইরাম, যার কারণে এতটা দেরি হয়ে গিয়েছে। বাইরে যেতে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসছে। অচেনা। ইরাম বসে থাকতে পারল না। ঘুমন্ত ছেলের দুপাশে 2টি কোলবালিশ দিয়ে সুরক্ষিত করে নেমে পড়ল। মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচকে যাওয়া আঁচল ঠিকঠাক করে সে বাইরে বেরোলো। 2 হাতে চুলে আঙুল চালিয়ে খোপা বাঁধতে বাঁধতে যখন সে হল ঘরে এসে পৌঁছালো, তখন দৃশ্যটি চোখে পড়ল। জর্জেটের শাড়ি পরনে এক সুদর্শনী রমণী দণ্ডায়মান। স্ট্রেট সিল্কি চুলগুলো পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে কোমরের নিচ অবধি। চেহারায় একই সাথে মায়া এবং কঠোরতা। হাতে রেশমি চুড়ি। খানিকটা নতুন বউ ধরনের প্রভাব আছে ভেতরে। সামিয়ার সঙ্গে বাকবিতন্তায় লিপ্ত হয়েছে সে। মম, তুমি সাইকে এভাবে জোর করতে পারো না। তুমি জানো না ও কোন লেভেলের সাইকো। তুমি একবার ফেক মুক্তা কিনে স্ক্যামড হয়ে গিয়েছিলে বলে ওই দিনই সোজা কক্সবাজারে গিয়ে মুক্তা ব্যবসায়ীদের সাথে সাগরে গিয়ে নিজে থেকে ঝিনুক আহরণ দেখে বেছে বেছে আসল মুক্তা নিয়ে ফিরেছিল। মনে নেই তোমার? টানা 7টা দিন ওর কোনো হদিশ পাইনি আমরা। আর তুমি এই ছেলের সামনে উচ্চারণ করো বিয়ের কথা। ও তো সেটা করবেই। চিৎকার করিস না সারিকা। এটা ভদ্রলোকের বাড়ি, আর একটা ছোট বাচ্চা আছে ঘরে। বাচ্চা মাই ফুট। সারিকা প্লিজ শান্ত হও। সারিকাকে থামাতে এতক্ষণ একপাশে দাঁড়ানো দীর্ঘদেহী পুরুষটি এগিয়ে এলো। ধূসর বর্ণের স্যুট পরনে, চোখ মুখে ভাবগম্ভীর্য এবং নমনীয়তা, উজ্জ্বল দৃষ্টি। সারিকার কাঁধে হাত রাখলো সে। এই পুরুষটিকে না চিনলেও রমণীকে চিনতে বেগ পোহাতে হলো না ইরামের। সাইবানের একমাত্র বড় বোন সারিকা বিনতে আহমদ। ইরামের যতদূর মনে পড়ে একে অপরের সাথে 2 কি 3 বছরের ব্যবধান তাদের। যতদূর শুনেছে গত বছর সারিকার বিয়ে হয়ে গিয়েছে। তাহলে পুরুষটি হয়তো তার স্বামী। ইরাম খানিকটা ইতস্তত করলো, কিন্তু ততক্ষণ সামিয়া তাকে দেখে ফেলেছে। তাই পালিয়ে না গিয়ে ইরাম ভেতরে ঢুকলো। মোলায়েম গলায় পড়ল, কেমন আছো সারিকা? বহুদিন বাদে তোমায় দেখলাম।
সারিকা সটান ঘুরে দাঁড়ালো। ইরামকে দেখেই তার চোখ মুখ বিতৃষ্ণায় ছেয়ে গেল। কাঁধ থেকে পুরুষটির হাত ঝটকা দিয়ে সরিয়ে সে হনহন করে হেঁটে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো। ফালতু পেঁচাল বাদ দাও ইরাম আপু, তোমার লজ্জা করে না নিজের হাঁটুর বয়সী একটা ছেলের ঘাড়ে চেপে বসতে? ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। সারিকা মেয়েটা খারাপ না, ছোটবেলায় যতটুকু দেখা সাক্ষাৎ আর কথাবার্তা হয়েছে কখনো তাকে এভাবে অপমান করা কথা বলেনি, অথচ আজ বলছে। ইরাম সারিকাকে দোষ দিতে পারল না। সমাজের মানুষ মাত্রই তার এবং সাইবানের বিয়েটাকে কটু দৃষ্টিতে দেখবে, সেটা সে জানে। সারিকা, বি ইয়োর সেলফ। মানুষের সঙ্গে এমন ব্যবহার করা শিখিয়েছি আমি তোমার? যা ঘুরে যা, তোর মাথা গরম আছে, আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলবো। তপ্ত দৃষ্টিতে একবার সামিয়াকে দেখে গটগট করে হেঁটে সারিকা অন্দরমহলে আড়াল হয়ে গেল। পিনপতন নীরবতা ভর করলো সমস্ত ঘরে। সামিয়া একটু দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন, এক হাতে কপাল ঠেকিয়ে রইলেন। ইরাম ভীষণ অস্বস্তি বোধ করলো, বুঝতে পারল না সে চলে যাবে কিনা। তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই সুদীর্ঘ পুরুষটি এগোলো তার দিকে, থেমে পড়ল। দুঃখিত মিস, আপনি কিছু মনে করবেন না। আসলে সাইবানের বিয়ের কথা জানার পর থেকে সারিকা একটু রেগে আছে, ভাইকে নিয়ে একটু বেশি চিন্তিত। ওর হয়তো আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না, আমি কিছু মনে করিনি। ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুখ তুলে পুরুষটির স্নিগ্ধ মুখের দিকে তাকালো ইরাম। আপনি আমার জামাই। সামিয়া বাতলে দিলেন। পুরুষটি এবার নিজের ডান হাত এগিয়ে দিয়ে স্মিত হাসি দিয়ে জানালো, মিসির ইকবাল, ইউ ক্যান কল মি জাস্ট ভাইয়া। ইরাম না চাইতেও খানিকটা হেসে ফেলল। মিসির, লাইক হুমায়ুন আহমেদের মিসির আলী? হা হা হা, সবাই বলে। আমার মা ভীষণ হুমায়ুন ভক্ত। মিসিরকে তার এতটাই মনে ধরেছে যে ছেলের নামটাই রেখে দিয়েছে চরিত্রের নামে। ইরাম মিসিরের হাতটা ধরল। ইরাম কিবরিয়া, ইউ ক্যান কল মি জাস্ট ইরাম। মিসির ভাইয়া। মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে নিজের হাতটা সরিয়ে নিল মিসির। সামিয়ার দিকে ভিড়ল। মম, আমি তাহলে আসছি, ফার্মে একটা প্রজেক্ট কাজ আছে, সারিকাকে পৌঁছে দিতেই এসেছিলাম। সে কি, তুমি আজ থাকবে না? কালকেই তো বিয়ে, কাল সকাল সকাল চলে আসবো। তাহলে তো হবে না বাবা, এ তো সব কাজ করবে কে? আমার বয়স হয়েছে, তোমাকেও তো সামলাতে হবে। মিসির খানিকটা ভেবে বলল, আচ্ছা মম, আমি আজ রাতেই চলে আসব। ঠিক আছে, তবে একবারে শুকনো মুখে আমি বের হতে দেব না, সরি। নাস্তা করে যাও। না না, আমরা খেয়েই বেরিয়েছি, তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে এক কাপ চা দিতে পারেন। সুগন্ধাকে একটু বাজারের দিকে পাঠিয়েছে করিমের সাথে। তুমি বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার ইরাম এগিয়ে এলো। না খালামণি, তুমি বসো ওনার সাথে। এমনিতেই কয়েকদিন ধরে খুব কষ্ট করছো, আজ একটু ছুটি পেয়েছো। আমি চা করে আনছি তোমাদের দুজনের জন্য। পারবি? আচ্ছা যা, লক্ষ্মী মেয়ে আমার, এর মধ্যে বাড়ির বইয়ের দায়িত্ব বুঝে নিচ্ছে। মৃদু হেসে ইরাম কিচেনের দিকে চলে গেল। সুগন্ধা যখন তাকে নাস্তা দিত তখন হাতে হাতে টুকটাক সাহায্য করে সে জেনে গিয়েছে কোথায় কি আছে, তাই চা পাতি, চিনি, দুধ ইত্যাদি খুঁজে পেতে সমস্যা হলো না। চুলায় কেতলি বসিয়ে তাতে দুধ দিয়ে প্রথমে ভালো করে ফুটিয়ে নিল সে। খানিকটা চিনি দিয়ে তাতে চা পাতা ছেড়ে দিতেই ধীরে ধীরে ধবধবে সাদা তরল দারুণ বাদামি রং ধারণ করলো। দুটো কাপ ট্রেতে রেখে সঙ্গে কিছু কুকিজ প্লেটে সাজিয়ে নিল। ইরামের ঘরের কাজকর্ম করতে বেশ ভালোই লাগে। চা প্রায় হয়ে আসছে। সে আঁচটা খানিক কমিয়ে ভালোভাবে ফুটে চা মজাদার হতে দিয়ে দাঁড়িয়ে রইল।